গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আপনাদের কাছে চলে আসলাম। গতকাল সুপ্রিম কোর্টে আরজি কর মামলার শুনানি ছিল এবং সেখানে তিলোত্তমার বাবা মা এক আর্জি নিয়ে গেছিলেন এবং সেই আর্জি কিন্তু পাশ হয়েছে বন্ধুরা। এবং তিলোত্তমার বাবা এমন কিছু বিস্ফোরক মন্তব্য করলেন এবং এমন একজন দোষীর, এমন একজন অপরাধীর নাম মুখে আনলেন যার জন্য আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিপদ কিন্তু হাজার গুণে বেড়ে গেল বন্ধুরা। এবং তিলোত্তমার যে আইনজীবী করুণা নন্দী, উনি এমন কিছু বিস্ফোরক মন্তব্য করলেন যেটা আপনারা শুনলেও অবাক হয়ে যাবেন। সমস্ত ডিটেলসে আসবো। তার আগে নমস্কার বন্ধুরা, আমার একটা নতুন প্রতিবেদনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আরজি কর মামলার ঘটনা ঘটে গেছে 8 মাস হয়েছে। শুধুমাত্র সঞ্জয় রায় ছাড়া এখনো পর্যন্ত আর কাউকে কিন্তু ধরা যায়নি। বাকি দোষীরা কিন্তু মুক্ত আকাশের নিচে ঘোরাফেরা করছে। একজন বাবা, অভাগী বাবা কতটা কষ্ট পেলে তিনি কেঁদে বলতে পারেন যে আমি একজন অভাগী বাবা, যার মেয়ের ডেথ সার্টিফিকেটের জন্য এইভাবে আমাকে হন্যে হয়ে ঘুরতে হচ্ছে। আমার মেয়ের ডেথ সার্টিফিকেট এখনো পর্যন্ত আমি হাতে পাইনি, কারণ আমার মেয়ের ডেথ সার্টিফিকেট যদি হাতে পাই তাহলে কিন্তু অনেক বড় মাথার নাম সামনে চলে আসবে। আমার মেয়ের ডেথ সার্টিফিকেট সামনে আসেনি, কিন্তু অপরাধীকে ধরে ফেলা হয়েছে। এটা কেমন ধরনের আইন, যেখানে তার বাবা একবার বড় অফিস, একবার স্বাস্থ্য কেন্দ্রে ছোটাছুটি করছে, কোনোভাবে কিন্তু কোনো শুরুয়া পাওয়া যাচ্ছে না। এবং তার বাবা মা যে আর্জিটা সুপ্রিম কোর্টে করেছিল, যে সুপ্রিম কোর্টে যদি এই আরজি কর ম্যাটারটা বা আরজি করের যেই মামলাটা চলতে থাকে, তাহলে তাদের পক্ষে সম্ভব হবে না বারবার সুপ্রিম কোর্টে ছুটে যাওয়া। এর আগে যখন সুপ্রিম কোর্টে এই আরজি কর মামলার শুনানি চলছিল, তার বাবা মা কিন্তু একবারও যেতে পারেনি। বিভিন্ন কাজের চাপে হোক, বিভিন্ন তার বাবা মাকে তেমন করে বলা হয়নি, কারণ তার বাবা মা একটাই কথা বলেছেন, আমরা অতি সাধারণ ঘরের একটা মানুষ, আমরা এই আইন কানুন প্রশাসন কিছু বুঝতাম না, কিন্তু এখন আমরা সমস্ত কিছু বুঝে গেছি, সবাইকে চিনে গেছি। তাই তারা যে আর্জি নিয়ে গেছিলেন যে এটা যদি হাইকোর্টে যদি পাঠানো হয় এবং সেখান থেকে তারা হাইকোর্টে শুনানি হলে তারা সেখানে যেতে পারবেন, কলকাতা হাইকোর্টে, এবং সিবিআই কি তদন্ত করছে সেটা কিন্তু হাইকোর্টের তত্ত্বাবধানে থাকবে। গতকাল সুপ্রিম কোর্টে সেই নির্দেশ মানা হয়, জারি করা হয়, এবং সেখান থেকে বলা হয় যে অবশ্যই হাইকোর্টের একাধিক বেঞ্চ যদি শুনতে ইচ্ছুক থাকে তাহলে এটা অবশ্যই তারা শুনতে পারবেন। তার বাবা মা সর্বপ্রথম কিন্তু হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল। হাইকোর্ট থেকে কিন্তু তাদের এই নির্দেশ কিন্তু মানা হয়নি, কারণ সেখান থেকে বলে দেওয়া হয়েছিল যে যেহেতু এটা সুপ্রিম কোর্টে চলছে, তাই সুপ্রিম কোর্টের আদেশ না আসা পর্যন্ত তারা কিন্তু কিছু করতে পারবে না। তাই তারা অবশেষে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন এবং সেখান থেকে কিন্তু তাদের এই আবেদন মানা হয় বন্ধুরা। এবং তিলোত্তমার বাবা ভরা কোর্টের সামনে কিন্তু এমন একজন মানুষের নাম ডাইরেক্টলি দিয়েছেন, যার জন্য কিন্তু আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিপদ কিন্তু হাজার গুণে বেড়ে গেছে বন্ধুরা। যেখানে তিলোত্তমার বাবা বলেছেন, এছাড়াও আমরা জানি যে তিলোত্তমার বাবা 54টি প্রশ্ন কিন্তু রেখেছেন হাইকোর্টের সামনে, এবং 54টি প্রশ্ন কিন্তু মেন পয়েন্টগুলো কিন্তু রেখেছিলেন ঘটনার দিন, যেদিনকে মানে কি বলবো, ঘটনার সময় সেই ঘটনা হয়েছিল, সেই মেন প্রশ্নগুলো কিন্তু রেখেছেন। তাদের দীর্ঘ বিশ্বাস সেই প্রশ্নের সদুত্তর যদি মিলে যায় তাহলে তার মেয়ের আসল দোষীরা কিন্তু সামনে চলে আসবে, এবং এটা কিন্তু সিবিআইয়ের কাছে অনেক বড় চ্যালেঞ্জ বন্ধুরা। যেখানে তিলোত্তমার বাবা বলেছেন যে সবথেকে প্রথম রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে সরাসরি অভিযোগ আনলেন নির্যাতিতার বাবা। তিনি বলেন ইচ্ছাকৃতভাবে এই ঘটনার তথ্য প্রমাণ ধ্বংস করা হয়েছে এবং এর পিছনে রাজ্যের উচ্চপদস্থ কর্মকর্তাদের হাত রয়েছে। তিনি বিশেষ করে মমতা ব্যানার্জির দিকে অভিযোগের আঙুল তোলেন। অর্থাৎ তিনি এটাই বলতে চান যে যেদিনকে তার মেয়ের সাথে ঘটনা ঘটেছে সেদিনকে রাত্রি 2টো অবধি বিনীত গোয়েলের সাথে
আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী অর্থাৎ দিদি মমতা বন্দ্যোপাধ্যায় এমন কি কথোপকথন হয়েছে যার দরুন যে তার মেয়েকে এখনো পর্যন্ত তাদের দোষীরা শাস্তি পায়নি। সমস্ত তথ্য প্রমাণ লোপাট হয়েছে। এবং আপনাদেরকে জানিয়ে রাখি যে এখানে তিলোত্তমার বাবা সেই ঘটনা ঘটার আগের যে মুহূর্তগুলো সেগুলো কিন্তু তুলে ধরেছেন সেই 54টি প্রশ্নের মধ্যে। এবং তিলোত্তমার এই যে বিনীত গোয়েলের সাথে সেদিনকে রাত্রে মুখ্যমন্ত্রীর কি কি কথোপকথন হয়েছে, বিনীত গোয়েলের ফোনটাকে যদি বাজেয়াপ্ত করা হয় এবং তাকে যদি ডেকে পাঠানো হয়, হ্যাঁ, তাহলে কিন্তু অনেক তথ্য বেরিয়ে আসবে। যেখানে আমি এর আগে আপনাদের একটা কথা বলে রাখি যে তিলোত্তমার আইনজীবী কৌনা নন্দী যেখানে বলেন যে শুধুমাত্র একজন অপরাধী অর্থাৎ ধৃত সঞ্জয় রায়কেই প্রথম দিন থেকে পুলিশ প্রশাসন গ্রেপ্তার করেছে, দোষী সাব্যস্ত করেছে এবং সেটাতে শিলমোহর দিয়েছে কে? সিবিআই তাদের তদন্ত ঠিক মতো না চালানোর দরুন সাধারণ একটা লজিকের মাধ্যম দিয়ে আজকে দুজন মানুষ অর্থাৎ এই সন্দীপ ঘোষ এবং টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল তারা জামিন পেয়ে গেছে। অভিজিৎ মণ্ডল যেখানে আর্জিকর ম্যাটারে যেখানে সমস্ত তথ্য প্রমাণ লোপাট এবং টালা থানার সাথে একটা ঘোরতর যোগাযোগ রয়েছে, সেখানে অভিজিৎ মণ্ডলকে কিভাবে জামিন দেওয়া হয়, তাকে কিভাবে এখন সে মুক্ত আকাশের নিচে ঘোরাফেরা করছে, এরকম কিন্তু মারাত্মক তথ্য দিয়েছেন কৌনা নন্দী। এবং উনি বলেছেন প্রথম দিন থেকেই কিন্তু এই কেসটা থেকে কিন্তু সমস্ত তথ্য লোপাট করা হয়েছে। আজকে এক বড় মাথাকে বাঁচানোর জন্য কিন্তু সমস্ত তথ্য লোপাট করা হয়েছে বন্ধুরা। এবং আপনাদেরকে বলে রাখি যে নিবেদিতার বাবা এই কথাও বলেছেন যে তার মেয়ের সাথে যেই দিনকে সেই রাত্রেবেলা যেদিনকে তার মেয়ের সাথে এই ধরনের ঘটনা ঘটে গেছে, সেদিনকে তার মেয়ে ফোন করে তার মাকে বলেছে যে মা খাবার অর্ডার দিয়েছি, খাবার আসবে। রাত্রেবেলা তার মেয়ে যেই খাবার খেয়েছে সেই খাবারের বাক্সগুলো কোথায়, সেই খাবারের বক্সগুলো কোথায়? এবং এর উত্তরে একজন ডক্টর বলেছে তার মেয়ে নাকি কোনো খাবার অর্ডার দেয়নি, সে ডক্টর নাকি খাবার অর্ডার দিয়েছিল। সেখানে তিলোত্তমার বাবা বলেন যে সেই ডক্টর যদি খাবার অর্ডার দেয় তাহলে আমার মেয়ের খাবারে কিছু বিষ জাতীয় কিছু মেশানো অবশ্যই হয়েছিল, তাহলে সেগুলোকে সরিয়ে ফেলা হয়েছে সে বক্সগুলোকে, যাতে মানে কোনো কিছু এভিডেন্স বেরিয়ে না আসে। তথ্য প্রমাণ লোপাট করা হয়েছে। শুধু তাই নয়, ডগ স্কোয়াড দিয়ে যে পুলিশ এবং সিবিআই একটা তদন্ত চালিয়েছিল, তার রিপোর্ট এখনো পর্যন্ত কেন এলো না? তাহলে কি বিশেষ তথ্য প্রমাণ লোপাটের জন্য এই কার্যক্রমটা অর্থাৎ কুকুর নিয়ে এসে যেই প্রশিক্ষণটা চালানো হয়েছিল সেটাই জন্যই এটা করা হয়েছিল? তার মেয়ের দোষীদের সামনে আনার জন্য নয়। তার বাবা কিন্তু এই সমস্ত বড় বড় মন্তব্য কিন্তু করেছেন এবং সেই 54টি প্রশ্নের মধ্যে কিন্তু মেন প্রশ্ন কিন্তু এগুলো রয়েছে। এবং আপনাদেরকে এটাও জানিয়ে রাখি যে তার তিলোত্তমার বাবা এটাও বলেছেন যে আজকে আমাদের রাজ্যে দিদি সেদিনকে আমি ধরে ফেলেছিলাম, যেদিনটি দিদি আমাদের বাড়িতে এসে হ্যাঁ আমাকে টাকার অফার দেওয়া হয়েছিল এবং দিদি বলেছিল যে আপনার মেয়ের কেসটা না আসল দোষের শাস্তি পেয়ে যাবে, কোনো টেনশন করবেন না। সেদিনকে দিদির কথাবার্তা শুনেই কিন্তু বোঝা গেছিল যে দিদি কিছু করবেন না। শুধু তাই নয়, যখন সঞ্জয় রায়কে যখন নাকি শিয়ালদা কোর্ট থেকে 172 পাতার যেদিনকে রায় দেওয়া হয়, সেদিনকে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়, তাকে ফাঁসি সাজা দেওয়া হয় না। সেদিনকে কিন্তু আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উনি কিন্তু খুব ক্রুদ্ধভাবে এবং রেগে উঠেছিলেন কেন এই সঞ্জয় রায়ের ফাঁসি হলো না। কারণ যেখানে সঞ্জয় রায় একমাত্র দোষী এখনো পর্যন্ত সাব্যস্ত হয়েছে এবং সঞ্জয় রায় যদি মুখ খোলে তাহলে অনেক বড় বড় মাথারা কিন্তু বেরিয়ে আসবে। আর যার দরুন সঞ্জয় রায়কে কিন্তু ফাঁসি কাটে ঝোলানো হয়নি বলে কিন্তু আমাদের দিদি অর্থাৎ আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু উনি ছুটেছিলেন ডাইরেক্ট হ্যাঁ হাইকোর্টে, দ্বারস্থ হয়েছিলেন কেন তাকে সাজা দেওয়া হলো না, কেন তার ফাঁসি হলো না।
এবং সেদিনকেই কিন্তু তিলোত্তমা বাবা একটা কথাই বলেছেন যে উনি কি 172 পাতার সেই রায় কপি পড়েছেন? ওনার মতন মুখ্যমন্ত্রী থাকার থেকে না থাকাই বেটার। ওনার মতন মুখ্যমন্ত্রী আজই যেন মানে পদত্যাগ করেন, এরকমই কিন্তু কথা উনি বলেছেন। এবং উনি মেন দোষী সাব্যস্ত করছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। এটা কিন্তু আমার কথা নয়, এটা কিন্তু তিলোত্তমা বাবা স্বয়ং বলেছেন, যে স্বয়ং মুখ্যমন্ত্রীর দিকে কিন্তু অঙ্গুলি নির্দেশ করছেন যে ওনার জন্যই আজকে কিন্তু এত বড় উনি কিন্তু তথ্য প্রমাণ মেন লোপাট করেছেন। সত্যি বন্ধুরা, জানি না সামনের দিনগুলোতে কি হতে চলেছে, এবং এটা এখন আমাদের দেখবার পালা যে হাইকোর্টে এটা এই শুনানিটা এবার চলবে, এবং হাইকোর্ট কি করে না করে সেটা আমরা অবশ্যই দেখব, এবং সিবিআইকে তারা কি তদন্ত এবার করে। কারণ আমরা আমাদের সিবিআই এর আইনজীবী যেটা আমাদেরকে জানিয়েছিলেন, যেটা আমরা সবাই জানি এখন আপাতত, যে তাদের কাছে এমন কিছু এভিডেন্স এসছে এবং অভিজিৎ মণ্ডলের ফোন থেকে এমন কিছু তথ্য তারা বের করেছেন যেটা অনেক বড় এভিডেন্স হিসেবে কাজ করবে। এবার দেখা যাক তারা কিভাবে তদন্ত করতে পারে, কারণ আমরা বলতে পারি, কিন্তু যাদের ওপর তদন্তভার রয়েছে তারা যদি ঠিকঠাক না কাজ করে তাহলে সত্যি আমাদের দেশের প্রশাসন ব্যবস্থা কতটা যে নিম্ন সেটা পরিষ্কার হয়ে বয়ে আছে। তিলোত্তমা বাবা একটা কথাই বলেছেন যে আমার মেয়ে দোষীরা সামনে আসবে, তবে তার জন্য আমাদেরকে পরিশ্রম করতে হবে। এবং তিলোত্তমা মা যেটা জানায় যে আমার পরিবার এখন ছোট পরিবার নয়, আমার পরিবার এখন বৃহত্তর পরিবার। সবাই যদি আমরা সাথে একজোট হয়ে লড়তে পারি তাহলে আমার মেয়ে অবশ্যই শাস্তি পাবে, আমার মেয়ের দোষীরা অবশ্যই শাস্তি পাবে। আর আমার মেয়ের পাশে থাকা যে সমস্ত ডিগ্রি, সেগুলো কোনো তিলোত্তমা অভয়া নির্ভয়া বলে নয়, আমার মেয়ের নাম ধরে। কারণ আমরা তো কোনো দোষ করিনি, যারা দোষ করেছে তারা মুখের আড়ালে লুকিয়ে থাকবে, আমরা কেন থাকবো? আমার মেয়ের নাম এখন সারা বিশ্বজুড়ে সবাই চেনে, কারণ আমার মেয়ে যেটা চেয়েছিল সেটা হয়েছে। তবে আমার মেয়ের নাম না নিয়ে কেন? আমার মেয়ে কি দোষ করেছে? আজকে তারা এরকম বিস্ফোরক মন্তব্য করেছে যে প্রথম দিকে আমার মেয়ের নাম না নিষেধ বলে যারা জারি করেছিলেন তাদের মুখেই আমার মেয়ের নাম আমরা বারংবার শুনেছি, বড় বড় নেতা মন্ত্রীদের মুখে আমরা আমার মেয়ের নাম শুনেছি। তাহলে যদি আইন সবার ক্ষেত্রে সমান হয় তাহলে তাদের ক্ষেত্রে কেন হবে না? তারা ধিক্কার জানিয়েছে আমাদের রাজ্যের প্রশাসনের উপর। তো চলুন বন্ধুরা, আমার বক্তব্য আজকের মতো এইটুকুই। আবার আসবো নতুন ভিডিও, ততক্ষণের জন্য নমস্কার।